হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন আর বেটার। আজকে আমাদের দেখো টপিকস হচ্ছে ইলাস্টিসিটি, এবং ইলাস্টিসিটি আমরা আজকে ফার্স্ট চ্যাপ্টার পড়বো, প্রথম অংশ। এর আগে একটা ইংরেজি মিডিয়ামের ভিডিও করেছি এবং বাংলার জন্য আজকে এটা করছি, বাংলা মিডিয়ামের জন্য। তো এখানে দেখো ইলাস্টিসিটি প্রপার্টিটা যদি আমরা এর আগে না পড়ে থাকি বা ধরো সম্বন্ধে কোনো কিছুই জানি না, তাছাড়াও এর যে ব্যবহার, সেই ব্যবহারগুলো কিন্তু আমরা মানে প্র্যাকটিক্যালি বাস্তবের অনেক ধরনের ব্যবহার করি। যেমন যদি বলি যে রাবার মিষ্টির প্যাকেট বাঁধার জন্য বা কোনো কিছু কাগজ বাঁধার জন্য, সেটা আমরা দেখেছি তাদের মধ্যে, আমরা টেনেও দেখেছি তাই তো এরকম হচ্ছে কেন। বা এরপরে যদি একটু পড়ি আমরা ইলাস্টিসিটি বা কোনো নিচু ক্লাসে পড়েছি, তখন আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস হয়ে গেছে যে রাবারই মনে হয় ইলাস্টিক প্রপার্টি দেখায়, বাকিগুলো মনে হয় যেন আর ইলাস্টিক প্রপার্টি দেখায় না। ঠিক, কিন্তু সবগুলো ইলাস্টিক প্রপার্টি দেখায়, মানে রড থেকে শুরু করে স্টিল থেকে শুরু করে। কিন্তু আমরা দেখব তাদের যে ডিফর্মিং ফোর্স বা আমরা যে বাহ্যিক বল প্রয়োগ করি, সেই বলের পরিমাণটা তাদেরকে বেশি দিতে হয়। এই জন্য তাদের ইলাস্টিক প্রপার্টিটা কিন্তু বেশি হয়। আমরা পরেই আসছি যে রাবারের বেশি ইলাস্টিক প্রপার্টি আছে না স্টিলের বেশি আছে। বা ধরো রড, কোনো রডকে ধরো যদি ছোট টুকরো হয় আমরা বাঁকাতে পারি না, কিন্তু বড় টুকরো হলে সুন্দর বাঁকিয়ে দিতে পারি। বা খুব একটা মজার ধরনের এক্সপেরিমেন্ট বা তোমাদের অভিজ্ঞতা হবে যদি তোমরা এরকমভাবে করো, কোনো জায়গায় ধরো পিলার আছে, সেখানে একটা ছোট রড উঠে আছে, মানে ছোট না একটু বেশি বড় আর কি, 2-3 ফুটে এরকম। তো সেটার ডগাটাকে ধরে যদি একটু তুমি টান দিয়ে ছেড়ে দাও, হ্যাঁ, মানে বাহ্যিক বল প্রয়োগ করে ছেড়ে দাও, তাহলে সেটা কী হবে, কত সুন্দরভাবে ভাইব্রেট করবে, আন্দোলন হবে। তার মানে তার ইলাস্টিক প্রপার্টি আছে বলে সে ওইভাবে কিন্তু ভাইব্রেট করছে, তাছাড়া কিন্তু ভাইব্রেট করতো না। বুঝে গেছে? তার মানে দেখো, বা আবার আমরা ধরো ইউজ করি যেমন সকার, বিভিন্ন ধরনের সকার, সেটা মোটর সাইকেলের সকার হতে পারে, বাসের সকার হতে পারে, এগুলো সবারই কিন্তু ইলাস্টিক প্রপার্টি আছে। টায়ার, বাসের টায়ার, আমাদের সাইকেলের টায়ার, মোটর সাইকেলের টায়ার, এগুলোও কিন্তু ইলাস্টিক প্রপার্টি আছে। মানে দেখো ফোর্স প্রয়োগ করছি, সেটা কি করলো না চেঞ্জ হয়ে গেল, তার শেপ সাইজ যদি চেঞ্জ হয়, মানে যদি আমরা ডেফিনেশনে আসি, যে পদার্থে বা যে পদার্থের উপরে বাহ্যিক বল প্রয়োগ করলে পদার্থটির দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন, সমস্ত কিছু, যে কোনো কিছু, দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, আয়তন হতে পারে, পরিবর্তন হয়, এবং বাহ্যিক বল অপসারণ করলে পুনরায় আবার প্রাথমিক অবস্থায় ফিরে যায়। যাদের এই ধরনের ধর্ম থাকবে তাদেরকে বলবো আমরা কি, স্থিতিস্থাপক বস্তু। এখন দেখো, স্থিতিস্থাপক বস্তু আর দৃঢ় বস্তু, আমরা এই দুটোর মধ্যে পার্থক্য কি খুঁজে পাবো আমরা? দৃঢ় বস্তু, দৃঢ় বস্তু আর হচ্ছে স্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপক বস্তু, দৃঢ় বস্তু আর স্থিতিস্থাপক বস্তুর মধ্যে পার্থক্য কি না? দৃঢ় বস্তুকে যে আমরা বাহ্যিক বল প্রয়োগ করছি, এর জন্য কোনো প্রকারের আকার, আয়তন কিচ্ছু চেঞ্জ করতে পারবে না। ওকে, তার মানে এখানে বাহ্যিক বল প্রয়োগে কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হয় না। ওকে, আর এখানে কি হবে না, এটাতে হবে বাহ্যিক বল প্রয়োগে পরিবর্তন, পরিবর্তন হবে, বাহ্যিক বল প্রয়োগে পরিবর্তন হয়। এই দুটোর মধ্যে পার্থক্য, একটাতে কি হবে, দৃঢ় বস্তু মানে কি না, আমরা বাহ্যিক কিছু বল প্রয়োগ করছি, এর জন্য ওর কোনো আকার হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, কোনো চেঞ্জ হবে না। বাট স্থিতিস্থাপক বস্তু হলে কিন্তু সেটা পরিবর্তন হবে, সেটা দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, এটা। তো যে বল আমরা প্রয়োগ করি তাকে বাহ্যিক বল বলা হয়, যে যে বলটা প্রয়োগ করবো। এখন এই বলটা যদি অপসারণ করে নিই, ধরো বাহ্যিক বল আমি অপসারণ করবো, মানে ধরো কোনো স্প্রিংকে আমরা টানছি, মানে দেখো বাইরের দিক থেকে বল প্রয়োগ করছি, কোনো একটা তো দেওয়ালে বেঁধেছি, তারপর টানছি, মানে বাহ্যিক বল দিচ্ছি। এরপর যদি আমরা ছেড়ে দিই, অর্থাৎ বাহ্যিক বল যখন অপসারণ করব, তখন কি করবে সে না, স্প্রিং নিজের ভিতরের একটা বল প্রয়োগ করে তাকে গুটিয়ে নেবে। ক্লিয়ার? স্প্রিংয়ের ভিতরে জেনারেট হবে, এটার নাম হচ্ছে রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল বলা হয়। হ্যাঁ, রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল। প্রত্যানয়ক বল, তার মানে প্রত্যানয়ক বল আর বাহ্যিক বলের মধ্যে বোঝা গেল। প্রত্যানয়ক বল বা ইন্টার মলিকুলার ফোর্সও বলতে পারি আমরা, যে ভিতরে থেকে যে ফোর্স জেনারেট হয়, হ্যাঁ, সেটা। তার মানে প্রত্যানয়ক বল, যখন আমরা বাহ্যিক বল ছাড়বো, কোনো বস্তু যেগুলো স্থিতিস্থাপক ধর্ম আছে, তারা তাদের
প্রাথমিক অবস্থায় ফিরে যাওয়ার জন্য যে ভিতর দিক থেকে যে ফোর্স দেয় সেই ফোর্সটাকে বলবো আমরা প্রত্যানয়ক বল। ওকে, বা ইংরেজিতে বলা হচ্ছে রেস্টোরিং ফোর্স। এরপর স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে আমরা যদি ডেফিনেশন দিই তাহলে আসবে এরকম, দেখো যে প্রত্যানয়ক বলের জন্য বা হচ্ছে তোমার যে বাহ্যিক বলে করো, যে বাহ্যিক বল অপসারণ করলে বস্তুর প্রাথমিক অবস্থায় ফিরে আসার প্রবণতাকে বলে স্থিতিস্থাপকতা। এটা একটা ডেফিনেশন হতে পারে। কারণ বাহ্যিক বল অপসারণ করলাম, অর্থাৎ যে বলটা ধরে তার আমরা আকার আয়তন পরিবর্তন করেছি, সেই বলটা যখন আমরা অপসারণ করব, পুনরায় যখন আবার ফিরে আসার চেষ্টা করবে তার প্রাথমিক সেই যে প্রবণতা, সেই প্রবণতাটাকে বলছি আমরা স্থিতিস্থাপকতা। বুঝছি? আবার এরকমভাবে বলতে পারি যে যে হচ্ছে তোমার যে প্রত্যানয়ক বল বা হচ্ছে তোমার এটা হচ্ছে বাহ্যিক বল যখন অপসারণ করছি, বা এরকম বলতে পারি যে তার আকার বা আয়তন পরিবর্তন করার প্রবণতাকে বলা হয় আকার বা আয়তন পরিণত করার প্রবণতাকে। এটাও বলতে পারো তুমি আকার বা আয়তন পরিবর্তন করার প্রবণতাকে বলে স্থিতিস্থাপকতা। এটা হয়। এখন এই দুটো ডেফিনেশনের মধ্যে যদি আমরা মিল খুঁজে পাই, দেখো দুটোর মধ্যেই একটু লজিক জাস্ট জুড়ে আছে। এখানে বলছে কি আকার বা আয়তন পরিবর্তন করার প্রবণতাকে। এখন যদি আমরা দুটো জিনিস ধরি, একটা ধরো রাবার, একটা স্টিল, তো রাবার আর স্টিলের মধ্যে তার আকার বা আয়তন এখান থেকে দেখো পরিণত করার প্রবণতা কার বেশি হবে? স্টিলের যদি আমরা দেখি এর যে আকার বা আয়তন, এর প্রবণতা খুব কম, মানে ও চাইবেই না যে আমি আমার আকার বা আয়তন পরিবর্তন করি, ওই জন্য অনেক বেশি ফোর্স দিলে তবে সেটা পরিবর্তন হয়। সেখানে যদি রাবার ধরি, খুব তাড়াতাড়ি আসবে প্রবণতা, মানে খুব ইজি, তাকে একটু ফোর্স দিলে রাবারকে কি হবে, তার পরিণত হয়ে যাবে, আকার বা আয়তন পরিণত হয়ে যাবে, বা দৈর্ঘ্য আর কি, বা যদি বড় হয় তার আয়তনও পরিবর্তন হবে। এখান থেকে কি বলছে দেখো, যদি আমরা ধরো টেনে বড় করেছি, বাহ্যিক বল অপসারণ করলাম, তো বাহ্যিক বল করার প্রাথমিক ফিরে আসার প্রবণতা কি, দুটোর ক্ষেত্রে দেখো সেম। এখন এখান থেকে যদি বলি স্টিলের বাহ্যিক বল খুব বেশি লাগবে, তবে তার আমরা কোনো প্রকারের দৈর্ঘ্য হোক বা প্রস্থ হোক বা আয়তন পরিবর্তন করতে পারবো, কিন্তু রাবারের ক্ষেত্রে বলের পরিমাণটা কি লাগবে, কম লাগবে। তাহলে এখানে কে বেশি স্থিতিস্থাপক হবে, রাবার হবে না তোমার স্টিল হবে? দেখো এই ডেফিনেশন থেকে যদি বলি অপসারণ করলে বস্তুর প্রাথমিক অবস্থায় ফিরে আসার প্রবণতাকে স্থিতিস্থাপক বলে। তার মানে স্টিলের খুব বেশি প্রবণতা থাকবে প্রাথমিক অবস্থায় ফিরে আসার জন্য, যেমন ওই যে লোহাকে বললাম ফোর্স সেটা সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু রাবার অতটা কিন্তু বেশি যাবে না। তার মানে এখান থেকে বলছি আমরা কি স্টিলের স্থিতিস্থাপকতা বেশি, ইলাস্টিক প্রপার্টি। আবার এখানে যদি বলি আকার বা আয়তন পরিণত করার প্রবণতা, তাহলে এখানে আকার বা আয়তন করার প্রবণতা তোমার কার সবচেয়ে বেশি হবে, না সবচেয়ে বেশি হবে রাবারের, কিন্তু রাবারের স্থিতিস্থাপকতা ধর্ম কিন্তু স্টিলের তুলনায় কিন্তু অবশ্যই কম, রাবার কম স্টিল বেশি হয়েছে। এই জন্য সবসময় আমরা বেশি এটাকে প্রেফারেন্স দিই। আর এটা হচ্ছে মানে ঘুরিয়ে লেখা আছে, ব্যাপারটা বুঝতে পারছো, মানে এখানে একটা জিনিস লিখতে হতো বা আকার বা এরকম পরিবর্তন করার প্রবণতা যে বাহ্যিক বলের তুলনায় যে আমরা কতটা বাহ্যিক বল প্রয়োগ করেছি তার উপরে, বা বস্তু ম্যাটেরিয়ালসের উপরে ডিপেন্ডেন্ট। ওকে, তার মধ্যে সবচেয়ে বেশি আমরা প্রেফারেন্স দেবো এই উপরের যে আমাদের ডেফিনেশন আছে এই ডেফিনেশনটা। তাছাড়া বইয়ে দেখো আরেকটা ডেফিনেশন দেওয়া আছে স্থিতিস্থাপকতার। এখানে দেখো, এখানে যে ডেফিনেশনটা দিয়েছে বলছে বাহ্যিক বল প্রয়োগে বা বাহ্যিক বলের বিরুদ্ধে যার আকার বা আয়তন পরিণত হওয়ার বা আকার বা আয়তন পরিবর্তন হওয়ার প্রবণতা যার বেশি, বা আর লাস্টে আরেকটা লাইন যেটা লিখছে এটা খুব ইম্পর্টেন্ট, দেখো
বলেছে যে দৈর্ঘ্য, আকার, আকৃতি সব যে কোনো কিছু হতে পরিবর্তন ঘটাতে যে পদার্থে যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করতে হয় এটাই পরিমাণ। মানে ধরো রাবারের ক্ষেত্রে 1 সেন্টিমিটার আমরা বাড়াবো, স্টিলের ক্ষেত্রে 1 সেন্টিমিটার বাড়াবো। এই 1 সেন্টিমিটার, রাবার 1 সেন্টিমিটার বাড়াতে গেলে যে বল লাগবে ধরো 2 নিউটন লেগেছে, আর স্টিলের ক্ষেত্রে ধরো 100 নিউটন লেগেছে, তাহলে স্থিতিস্থাপকতা কার বেশি হবে? না স্টিলের হবে। ক্লিয়ার? দুটোর 1 সেন্টিমিটার মানে একই পরিমাণ, সেটা দৈর্ঘ্য হতে পারে, আয়তন হতে পারে, সমস্ত কিছু দৈর্ঘ্য, আকার, আয়তন সব কিন্তু যদি সেম হয়, দুটো পদার্থের সেম, ধরো রাবার আর স্টিল, রাবারের 1 সেন্টিমিটার বাড়াতে 2 নিউটন বল লেগেছে, আর স্টিলের 1 সেন্টিমিটার, রাবার কত বললাম 2 সেন্টিমিটার, আচ্ছা 1 সেন্টিমিটার করে দেখো, হ্যাঁ 1 সেন্টিমিটার 2 নিউটন লেগেছে। রাবার 1 সেন্টিমিটার বাড়াতে লেগেছে 2 নিউটন, আর স্টিলের 1 সেন্টিমিটার বাড়াতে লেগেছে ধরো 100 নিউটন। তাহলে স্থিতিস্থাপকতা কার বেশি হবে? স্টিলের হবে, কারণ স্টিলের বল বেশি লেগেছে একই পরিমাণ দৈর্ঘ্য প্রসারণের জন্য। ক্লিয়ার হয়ে গেল এখন? ব্যাস। হুম, ওকে। এরপর আমরা কতগুলো রাশিতে আসবো, বা স্থিতিস্থাপকতা কেন অ্যারাইজড হয়, কেন হয় এটা, এটা বোঝার জন্য আমাদেরকে সুন্দর একটা পিকচার দিয়ে বোঝাচ্ছে স্প্রিং এর মতো করে। বলছে যে এরকম অ্যাটমগুলো আছে যে কোনো পদার্থের, এদের মাঝে ধরে নেবো আমরা যে এরকম একটা স্প্রিং এর মতো আছে, মানে স্প্রিং আমরা কনসিডার করছি আর কি, মনে করছি যে এদের মাঝে একটা স্প্রিং যুক্ত করা আছে। যদিও স্প্রিং নেই, তাদের মধ্যে একটা প্রপার স্থিতিস্থাপক বল দ্বারা যুক্ত করা থাকে। হ্যাঁ, কি বল? স্থিতিস্থাপক বল। এবং এই দুটো অ্যাটমের যে গোল গোল করেছি না, এগুলো অণুগুলো, হ্যাঁ, এই অণুগুলোর মাঝের দূরত্বকে আমরা R0 বলি, মাঝের যে দূরত্ব R0। এবার আর পরিমাণ বেশি হতে পারে বা কম হতে পারে, এরকম পরিবর্তন হতে পারে। তো এখন যদি আমরা এই দিক থেকে বল প্রয়োগ করে ছোট করি, তাহলে দেখো স্প্রিংকে কি করব? কমাবো। স্প্রিংকে যদি আমরা কমাই তাহলে কি হবে? স্প্রিং কি হবে? বাড়তে চাইবে, তেমন কি বাধার সৃষ্টি করছে, এই বাধার সৃষ্টি করছে। এটাই তো স্থিতিস্থাপকতা, মানে আমরা বাহ্যিক বল দিচ্ছি, তাকে বাধা সৃষ্টি করছি, কিন্তু সে কিছু পরিমাণ চেঞ্জ হবে। সব পদার্থের ক্ষেত্রে সমান হবে না, তাদের স্থিতিস্থাপক ধর্ম সব পদার্থের, ভিন্ন পদার্থের ক্ষেত্রে ভিন্ন রকম হবে। আবার যদি উল্টো দিকে করি, টেনে বাড়ায়, তাকেও বাধা দেবে। এখন এরকম কেন হচ্ছে যে দুবার করছি, একবার ঠেললেও সে বাধা দিচ্ছে, টানলেও বাধা দিচ্ছে, যে কোনো একটা হওয়ার কথা ছিল, কিন্তু না। এখানে যদি আমরা এই যে বললাম এখানে যে এই যে স্প্রিং যেটা আমরা এঁকেছি, স্প্রিং মানে হচ্ছে এখানে কিছু একটা শক্তি আছে। কি শক্তি? না স্থিতিশক্তি। ওকে, স্থিতিশক্তি আছে। তো আমরা এই স্থিতিশক্তি আর দূরত্বের মধ্যে যদি গ্রাফ আঁকি, এই গ্রাফটা আমরা পরবর্তীকালেও পাবো, তাহলে দেখা যাবে এরকম ভাবে গ্রাফটা আছে, এইভাবে। এই দিকটা হচ্ছে ইপি মানে স্থিতিশক্তি, আর এইদিকে হচ্ছে দূরত্ব আর। এখন এই জায়গাটা হচ্ছে R0, এই জায়গাটা হচ্ছে R0। এখন এটা কি ভ্যালু বলতো? নেগেটিভ ভ্যালু, মাইনাস ইপি। আমরা কি জানি কোনো বস্তু স্থির অবস্থায় থাকবে তখনই, যখন আমরা স্ট্যাটিস্টিক্সে পড়েছিলাম, স্থিতিবিজ্ঞানে, যে কোনো বস্তু কখন সেটা স্থির অবস্থায় থাকবে না, যদি তার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়। তো মিনিমাম দেখো নেগেটিভ, এটাই মিনিমাম। উপর দিকে গেলেও দেখো বৃদ্ধি হচ্ছে, আবার এদিকে গেলেও বৃদ্ধি হচ্ছে। তার মানে দেখো R0, এটাকে বলবো আমরা R0। R0 বেশি হলেও কি হচ্ছে? পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাচ্ছে, এই যে উপর দিকে উঠে যাচ্ছে। নেগেটিভ ধরো এখানে 5 আছে, উপর দিকে গেলে -3 -4 হবে, তো মানে পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, এটি মিনিমাম। আবার এদিকে আসছে, মানে যদি আমরা R0 এর মানটাকে কমাই, অর্থাৎ যদি এইদিকে নিয়ে আসি, দেখো এই বিন্দু থেকে সরাসরি যদি এদিকে আসে, তাহলে কি হচ্ছে? স্থিতিশক্তির পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আবার যদি R0 এর পরিমাণটা অর্থাৎ টানি, তাহলে দেখো এখানে R0 এর পরিমাণটা যখন বৃদ্ধি পাচ্ছে, তখন পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি করতে চাইবে? দুটো ক্ষেত্রে মিনিমাম করতে চাইবে, তাহলে টেনে বাড়ালে ছোট হতে চাইবে, আর যদি টিপে ছোট করে বড় হতে চাইবে। এই জন্য দুটো ক্ষেত্রে আমরা তাদের স্থিতিস্থাপক ধর্ম দেখি, যে সমস্ত পদার্থগুলো স্থিতিস্থাপক দুটোই হবে। হ্যাঁ, টেনে বাড়ানোর ক্ষেত্রে তার টেন্ডেন্সি থাকবে অরিজিনাল, আবার যদি আমরা চিপে ছোট করি তাহলে তার টেন্ডেন্সি থাকবে আগের অবস্থায় ফিরে আসতে। ওকে, তাহলে এরকম টাইপের। এবং এগুলো ওই যে বললাম না, আমরা মনে করছি যে এগুলো স্প্রিং এর মতো, হ্যাঁ, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আছে কি সামথিং, কিছু একটা স্মৃতিশক্তি আছে, সেই স্মৃতিশক্তিটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা স্প্রিং এর মতো ব্যাপারটা, কিন্তু সেই স্মৃতিশক্তির একটা নির্দিষ্ট বা মিনিমাম একটা লিমিট আছে। সেই মিনিমাম লিমিট যে দূরত্বে থাকে তার নাম হচ্ছে R0। এটাকে বলা হয় ইন্টার অ্যাটমিক ডিস্ট্যান্স, মানে হচ্ছে অণুগুলোর আভ্যন্তরীণ দূরত্ব। যে অণুগুলো থাকে না, অ্যাটমগুলো থাকে, তাদের আভ্যন্তরীণ দূরত্ব R0, এটা হচ্ছে মিনিমাম।
বেশি করলেও কম হতে চাইবে, আর কম করলেও বেশি হতে চাইবে। ওকে, এরপর আমরা চলে যাব স্থিতিস্থাপক সংক্রান্ত কতগুলি রাশি, হ্যাঁ, যেগুলো সাহায্য না করলে আমরা স্থিতিস্থাপকটা কমপ্লিট করতে পারবো না। ওকে, প্রথমে আমাদেরকে পড়তে হবে পীড়ন সম্বন্ধে। পীড়ন, পীড়ন ইংরেজি নাম হচ্ছে স্ট্রেস। স্ট্রেস, দেখো স্ট্রেস বা পীড়ন, আমরা যেটা বলি না যে আমাদের মধ্যে খুব চাপ আছে বা স্ট্রেস, আমি তো মাঝে মধ্যে বলি যে বা টেনশন আছে, পরীক্ষার সময় হলে আমাদের মধ্যে একটা ভীতি প্রবণতা চলে আসে। তো সেখানে কি দেখো, মানে চাপের মধ্যে, মানে ধরো যদি বলি আমাদের মাথায় চাপ আসছে, মানে এই অনেক পরীক্ষা আছে, পড়তে হবে পড়তে হবে, টেনশন কাজ করছে, মানে কি চাপ প্রয়োগ করছি। এখানেও পীড়নটা জাস্ট ওইরকমই। আমরা কোনো ইলাস্টিক মেটেরিয়ালসকে বল প্রয়োগ করব, বল প্রয়োগ করার পর সে কি করতে চাইবে, ওটাকে তার ডিফর্মিং, আমরা তো বল প্রয়োগ করছি, বাহ্যিক বল প্রয়োগ করছি, দিয়ে ওই স্থিতিস্থাপক বস্তুটা বাহ্যিক বলকে অপোজ করবে বা বাহ্যিক বলকে কমানোর জন্য বিপরীতমুখী একটা বল দেবে। সেই বলটার একক ক্ষেত্রফলটাকে বলবো আমরা কি, পীড়ন, বা একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলবো পীড়ন। এখন ভালো করে দেখো, আমি কি বলছি, কোনো একটা পদার্থ, ধরো একটা রড দিয়ে বোঝাচ্ছি, ধরো এটা তার আছে, ধরো এখানে আমি ফোর্স দিয়ে টানছি নিচের দিকে, এটার কি নাম হবে, বাহ্যিক বল। বাহ্যিক বল, ইংরেজি বলে ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং ফোর্স, এই বাহ্যিক যে বল, এই বলটাকে কমানোর জন্য বা বলটার সঙ্গে ইকুয়াল করার জন্য বা ডিফর্মিং প্রাথমিক অবস্থায় ফিরে যাবে কেন, ভিতর দিকে একটা ফোর্স রাখবে, তাকে বলছি আমরা কি, প্রত্যানয়ক বল। এইদিকে কাজ করবে সবসময়, যদি আমরা বাড়াই ভিতরের দিকে মানে কমানোর চেষ্টা করবে, আর যদি কমাই তাহলে বাড়ানোর চেষ্টা করবে, দুটোই বললাম আমরা। তো এটাকে বলছি আমরা প্রত্যানয়ক বল। প্রত্যানয়ক বল, বা এটাকে বলবো আমরা ইংরেজি হচ্ছে রেস্টোরিং ফোর্স। রিস্টোরিং, রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স। এই দুটো বল নিয়ারলি ইকুয়াল হবে, মানে প্রায় সেম হবে। এটাকে যদি আমরা এক্সটার্নাল বলি, ইএক্সটি এক্সটার্নাল বাহ্যিক, সমান এটাকে যদি আমরা ইন্টারনাল বলি, দুটো বল প্রায় সেম হবে। তাছাড়া তো ধরো কোনো কারণে যদি এক্সটার্নাল বেড়েই যায়, এক্সটার্নাল ফোর্সটা ধরো অনেক বেশি হয়ে গেছে, মানে যদি বড় আছে তাহলে তো বাড়তেই থাকবে, দৈর্ঘ্য বৃদ্ধি হতেই থাকবে। কিন্তু সেটা হয় কি, ধরো একটা স্প্রিংকে আমরা এখান থেকে এরকম টেনে এরকম ধরে রেখেছি, আর বল ফোর্স আর বাড়াচ্ছি না, ফোর্স যদি না বাড়ায় আর কি বাড়বেও, বাড়বে না। তার মানে কি, বাহ্যিক বল আমরা বাইরের দিকে যে ফোর্স টানছি, আর স্প্রিংটা ভিতর দিকে যে ফোর্স টানছে, সেই ফোর্সটা কি হবে, ইকুয়াল হয়ে যাবে। এই যে মানে ওর যে প্রত্যানয়ক বল, সেই প্রত্যানয়ক বলটা একক ক্ষেত্রফলে কতটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে পীড়ন। তা আমরা তো সবসময় পাবো না, ভিতরে বলটা কি করে মেজারমেন্ট করবে দেন, তা আমরা ওই জন্য বাহ্যিক বলের সঙ্গে ইকুয়াল করে দিই। ধরো এখানে এই যে টানছো তুমি, এখানে ধরো একটা লোড চাপিয়েছো, ধরো এম, তাহলে নিচের দিকে ফোর্স কত হবে, এমজি, তাহলে এমজি সমান আমরা এই ফোর্সটা ধরবো, রেস্টোরিং ফোর্সের সমান ধরে নেবো। কারণ আমরা তো, কারণ কেন, কারণ এই রেস্টোরিং ফোর্সটার সঙ্গে ইকুয়াল হচ্ছে, ওই জন্য সেটা লেন্থ ইনক্রিজ হচ্ছে না। ওকে, তাহলে দেখো পীড়নের যদি এরপর আমরা ডেফিনেশন লিখি, তাহলে আমরা এরকম লিখব, স্থিতিস্থাপক বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত, একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত প্রত্যানয়ক বলকে পীড়ন বলা হয়। ক্লিয়ার? কোন বল? প্রত্যানয়ক বল। যে বলটা স্থিতিস্থাপক বস্তুর প্রাথমিক অবস্থায় ফিরে আনতে সাহায্য করছে, সেই বলটা, আমরা যে বলটা দিচ্ছি সেটা নয়। কিন্তু প্রবলেম করার সময় আমরা কি করব, আমরা যে বলটা দিয়েছি সেই বলটা লিখব। তার কারণ কি, আমরা যে বল দিচ্ছি বাহ্যিক বল, প্রত্যানয়ক বল একই হয়, মনে থাকে যেন। তাহলে পীড়ন সমান দেখো, স্থিতিস্থাপক বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত প্রত্যানয়ক বলকে বলা হয় পীড়ন। তার মানে আমরা পীড়ন সমান এরকম লিখতে পারি, পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল। প্রত্যানয়কটা বারবার লিখছি না, হ্যাঁ, কিন্তু এটা সবসময় প্রত্যানয়ক। ওকে, ক্ষেত্রফল।
তার মানে এটাকে এফ বাই এ বলবো। ওকে, তার মানে এর একক কি হবে, ইউনিট কি হবে, একক, দেখো বলের একক নিউটন আর এরিয়া মানে হচ্ছে মিটার স্কয়ার, তার মানে নিউটন মিটার টু দি পাওয়ার -2। আর সিজিএস হলো সেন্টিমিটার ডাইন, এটা হচ্ছে এসআই সিস্টেমে, আর ডাইন আসবে ওটা ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2, এটা হচ্ছে সিজি অফ এস, সিজিএস হয়ে গেল। ডাইমেনশন চলে যাও, মাত্রা, মাত্রা কি হবে দেখো, বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কয়ার, মানে আসবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটি হলো ডাইমেনশন। ওকে, পীড়নের হচ্ছে আমরা ডাইমেনশন এবং একক পেয়েছি, বুঝা গেল। এখন পীড়নের প্রকারভেদ, কত ধরনের পীড়ন হয়। ওকে, পীড়নের প্রকারভেদ, তাহলে পীড়ন জিনিসটা বোঝা গেছে। আমরা যে বল প্রয়োগ করছি সেই বলটা কিন্তু নয়, কিন্তু আমরা যখন ম্যাথমেটিক্যাল কোনো ফর্মুলা লিখব তখন অবশ্যই সেটাকে ধরবো বাহ্যিক বলের সঙ্গে ইকুয়াল, মানে বাহ্যিক বল যেটা সেটাই ধরবো অভ্যন্তরীণ বল বা প্রত্যানয়ক বল। আচ্ছা, এরপর আমরা পীড়নের ভাগ করছি, কতগুলো ধরনের পীড়ন হয়। দেখো, সাধারণত আমাদের তিনটে হয়। একটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য দুটো হয়, হ্যাঁ, অনুদৈর্ঘ্য লগ্নিচুদিনাল, অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়ন কি হবে না, অনুদৈর্ঘ্য পীড়ন সমান হচ্ছে একই ফর্মুলা আসবে, এফ ইকুয়াল টু, এই এফ বলছি আবার, এটাকে সিগমা দ্বারা ডিনোটেট করা হয়, যাই হোক, ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ। এটা মানে অনুদৈর্ঘ্য কাদের ক্ষেত্রে আসবে, ধরো এখানে একটা রড ঝুলছে, এটা রড অরিজিনাল কিছু একটা লেন্থ ছিল, এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম বা এখানে একটা ভর চাপিয়ে দিলাম এম, তাহলে এই ভর চাপালে কি হবে, ডাউনওয়ার্ড ফোর্স হবে এমজি, তাহলে এমজি বাই এর যদি ক্রস সেকশন হয় এ, তাহলে এমজি বাই এ, এটা অনুদৈর্ঘ্য। আবার এরকম হতে পারে, এটা তো বাড়লো, কমলেও হতে পারে, ওই জন্য টেনসাইল, টেনসাইল মানে বাড়া বা কম্প্রেস, দুটোই হতে পারে, মানে বৃদ্ধি বা হ্রাস, দৈর্ঘ্যের বৃদ্ধি বা হ্রাস, দুটোকে একসঙ্গে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য পীড়ন। একই রকম প্রপার্টি আসবে, মানে বাই মানে ইউনিট, মাত্রা, তাত্রা সব আসবে। ওকে, নাম্বার 2 হচ্ছে ক্রিন্তন। ক্রিন্তন, এটার ইংরেজি হচ্ছে শেয়ারিং, ক্রিন্তন। ওকে, এটা হচ্ছে শেয়ারিং বলা হচ্ছে ইংরেজি, আর এমনিতে হচ্ছে ক্রিন্তন। এগুলো কোথায় হয় ক্রিন্তন না, ধরো তোমাদের যে রাবার আছে, সে রাবার যেগুলো একটু বড় টাইপের, আমার এখানে দেখা নেই, নাহলে আমি দেখাতাম, বা ধরো আমাদের যে বইগুলো আছে সে বইয়ের, ধরো নিচটা ফিক্সড আছে, টেবিলের সঙ্গে ফিক্সড আছে, বাট উপরটা যদি হালকা করে একটু টাচ করি কোনো বেঁকে যায় না, মানে এরকম ধরো হয় যে বইটা, ধরো এইটি আমাদের একটা বই টেবিলের মধ্যে রাখা আছে, এটা অরিজিনাল অবস্থায়। এরপর আমি কি করলাম, এটা ধরো ফিক্সড আছে নিচের তলটা, এই তলটাকে এখানে নিয়ে চলে এলাম, মানে বইটা এরকম বেঁকে গেল, এরকম হয়ে গেল, মানে এই দিকটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম, দেখো এরকম স্টাইল হয়ে গেল বইটা, হয়েছে। এটা করেছে ক্রিন্তন। এখানে নিচের তলটার কোনো চেঞ্জ হচ্ছে না, বা উপরের তলটা চেঞ্জ, এবং কতটা হচ্ছে, এরকম অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, দেখো এখানে এইটা, এই কোণটা, এটাকে সাধারণত ফাই হিসাবে ধরা হয়। ফাই হিসাবে এটাকে ধরা হয়। এর আমরা যখন বিকৃতি পড়বো তখন দেখবো এই ফাইটাই হবে ক্রিন্তন বিকৃতি। এখন ক্রিন্তন পীড়ন মানে যে বল প্রয়োগ করছি, ধরো এদিকে এটা সরানোর জন্য বল প্রয়োগ করেছি আমরা এফ, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে কোন ক্রস সেকশনের এরিয়াটা নেব না, আমরা ক্রস সেকশনের এরিয়া নেব এই ফোর্সের সঙ্গে যেটা পারপেন্ডিকুলার এরিয়া হয়েছে, এই যে বেঁকে গেছে না, এই তলটা নেব না, পারপেন্ডিকুলার, বা তোমাকে ফোর্সটাকে বাঁকাতে হবে যে কোনো একটা, মানে এখানে ধরো তলটা এটা হয়েছে আর ফোর্স আছে এটা, এটা হচ্ছে ফোর্স। এখন এরিয়া ভেক্টরের সঙ্গে ফোর্সের মধ্যে সামথিং কোণ আছে, তুমি এটাও নিতে পারো, এই ফোর্সটার দুটো কম্পোনেন্টে ডিভাইডেড করে দিলে, একটা কম্পোনেন্ট এটা আর একটা 90 ডিগ্রি কম্পোনেন্ট, বা ধরো এইদিকে নিয়েছো তো, এদিকে ফোর্সটা, এটা এটা ছেড়ে দাও, এইদিকে ফোর্স দিয়েছে, তাহলে এর পারপেন্ডিকুলার এর মানে থিটা হলে এটা হবে এফ কস থিটা, ঠিক আছে। তাহলে এখন এটা নিতে হবে, এই ক্র্যাচ এরিয়াটা। আবার তুমি যদি বলো না আমি এটা নেব না, এটা ফোর্স তোমার এ হচ্ছে কম করে আছে, এই এরিয়াটা, এই এরিয়াটা তুমি পারপেন্ডিকুলার করলে, এখন তো এরিয়াটা এরকম ভাবে কাজ করছে, এরিয়া ভেক্টর কোন দিকে হয়, যেটা ধরো বোর্ডটা আমার এরিয়া, এর সবসময় হবে পারপেন্ডিকুলার, এটা হবে এরিয়া ভেক্টর। যে কোনো প্লেন বা যে কোনো সারফেসের এরিয়া ভেক্টর সবসময় হবে তার সঙ্গে পারপেন্ডিকুলার, তো এর সঙ্গে পারপেন্ডিকুলার এটা এরিয়া ভেক্টর। আমি কি করব, এটাকে এই যেটা আছে এটাকে আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে নেবো, তাহলে এই বরাবর একটা কম্পোনেন্ট পাবো এ কস অফ থিটা, হলো এটা পারমাণবিক।
আর একটা কম্পন পাও ঠিক 90 ডিগ্রি, ভালো করে দেখো এইদিকে এরকম হবে, এটা আসবে এ সাইন অফ থিটা। আমি কোনটা নেবো? এইটা নেবো। পারপেন্ডিকুলার যে এরিয়াটা আছে সেটা নেবো, যে কোনো একটা। তুমি ফোর্সকে করতে পারো বা এরিয়াকে করতে পারো। এটা গেল ক্রিনটনের ব্যাপার। আরেকজন আছে, সেটা হচ্ছে তোমার আয়তন। আয়তন, এটার আর একটা প্রবলেম হয়, মানে আর একটা টাইপ হয়। ধরো এখানে জোর করে একজনকে ধরে আছে, যেটা আমরা কাপড় জামা করি, এদিকে মোচড়াচ্ছি, ওই যে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে না, একটা তো ফিক্সড, আর একটা অ্যাঙ্গেল কোণ করছে, এটা হয়। আর এটা হচ্ছে আয়তন পীড়ন। আয়তন পীড়ন, তো আয়তন পীড়নের ক্ষেত্রে আমরা দেখব, এটা যেমন এফ বাই, এটা ওই এটা আসবে এফ বাই এ আসবে, বাট এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। আয়তন পীড়নে এফ বাই এ আসবে, তো এফ বাই এটা হয়ে যাবে প্রেসার, পি চলে আসবে। আয়তন পীড়নকে আমরা দেখবো পি হিসাবে ধরবো। কারণ কোন ক্ষেত্রে হবে? ধরো একটা বেলুন ফুলে আছে, চাপ দিয়ে ছোট করে দিলাম, ঠিক আছে, তাহলে ফোর্স দিলাম, ফোর্স পার ইউনিট এরিয়া মানে তো প্রেসার হয়ে যাবে। হ্যাঁ, বা তার মানে কাদের ক্ষেত্রে হবে? বেলুন মানে ভিতরে বায়ু আছে, মানে গ্যাসীয় পদার্থ, বা তোমার লিকুইড হবে, লিকুইড এবং গ্যাসের, তাদের ক্ষেত্রে আমরা আয়তন পীড়ন পাবো। হয়েছে? মানে প্রাথমিক আয়তন কিছু ছিল, তারপর অন্তিম আয়তন। প্রাথমিক আয়তন সামথিং কিছু একটা ছিল, তাকে চেঞ্জ করা হয়েছে সে প্রেসার দিয়ে, হ্যাঁ, মানে ফোর্স দিয়ে, তো ফোর্স পার এরিয়া মানে প্রেসার হয়ে যাবে। তাই তিনটে টাইপ আসছে দেখো পীড়নের। অনুদৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্যে বৃদ্ধি হবে বা হ্রাস হবে, দুটোই। ক্রিন্তন মানে একটা তল ফিক্স থাকবে, একটা তল চেঞ্জ হবে, তাকে বলবো আমরা ক্রিন্তন। আর আয়তনের ক্ষেত্রে পুরোটাই চেঞ্জ হবে। আয়তন ক্ষেত্রে তো মানে একটা ফিক্স করার কোনো গল্পই নেই, যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। কিন্তু আয়তনের ক্ষেত্রে কি হবে? কেবলমাত্র তরল গ্যাস। ক্রিন্তনের ক্ষেত্রে অবশ্যই কঠিন আসবে, এটাও কঠিন আসবে, কিন্তু এটা দৈর্ঘ্যের, এটা হচ্ছে তলের, তলের চেঞ্জ, আর এটা আয়তনের চেঞ্জ। তাহলে পীড়ন হচ্ছে তিন প্রকার। হলো ক্লিয়ার? আমরা এর এককও পেয়ে গেলাম। এরপর চলে যাবো আমরা, পীড়ন তো আমরা করলাম। বিকৃতি, বিকৃতি না, বিকৃতি দেখো, বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্যের যে বৃদ্ধি হয়েছে সেই দৈর্ঘ্যের বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য, বিকৃতি। বিকৃতি এটা বলেছে স্ট্রেন, স্ট্রেস আর স্ট্রেন, বিকৃতি। তার মানে বিকৃতি সমান হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। এটাকে আমরা এরকম বলতে পারি স্মল এল বাই ক্যাপিটাল এল, বা অনেক সময় আমরা ডেল্টা এল বাই এল, যেটা খুশি। এখন ডেল্টা এল, এল এগুলো কি জিনিস? ধরো ধরো তোমার একটা রড আছে, এটা শুধু রডের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই হবে। এটা ধরো লেন্থ এল বা ক্যাপিটাল এল, একে কি করেছো? ফোর্স অ্যাপ্লাই করলো, এখানে ধরো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এবং ফোর্স অ্যাপ্লাই করছি মানে কি হলো? পীড়ন তৈরি হলো, পীড়নের জন্যই বিকৃতি হবে। ধরো এই পজিশনে ছিল, এটা ডেল্টা এল হলো বা স্মল এল হলো, এটা হচ্ছে তোমার এটা এল বা ক্যাপিটাল এল। তাহলে দেখো, যেটা আমরা এই ফর্মুলাটা লিখেছি এল বাই এল, স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে স্মল এল, আচ্ছা এইটা স্মল এল, আচ্ছা দুটো মানে স্মল এল যদি পরিবর্তন হয় তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা দুটো একই রকম দিলে বুঝতে অসুবিধা হচ্ছে, ক্যাপিটাল এলটাকে কেটে দাও, বাস এটাকে দেখো স্মল এল। তাহলে স্মল এল ইনিশিয়াল দৈর্ঘ্য বি ডেল্টা এল, তার মানে আমরা এই ফর্মুলাটা করছি। তাহলে কি আসবে? ডেল্টা এল দেখো পরিবর্তন, এই যে কতটা পরিবর্তন হয়েছে, বাই ইনিশিয়াল মানে এল, এটা আসবে বিকৃতি। এর ইউনিট কি হবে? নো, কারণ এটাও লেন্থ এটাও লেন্থ, মিটার মিটার ক্যান্সেল হয়ে গেল, ডাইমেনশন কি হবে? ডাইমেনশন লেস কোয়ান্টিটি। তাহলে ইউনিট এবং ডাইমেনশন এর থাকবে না, একটা কেবলমাত্র কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এটা বোঝা গেল? কারণ দেখো এটাও লেন্থ এটাও লেন্থ, ডাইমেনশন এল এল ক্যান্সেল আউট, ডাইমেনশন লেস কোয়ান্টিটি, এবং ইউনিটও থাকবে না এই জন্য। বুঝা গেল? তাহলে বিকৃতি সমান আসবে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, কতটা আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে এবং প্রাথমিক দৈর্ঘ্যের যে রেশিও, সেই রেশিওটা হয়েছে। ব্যাস, এরপর এর কতগুলো ভাগ, এটা যদি আমরা ভাগ দেখি, বিকৃতির কতগুলো একই রকম পাবো, যতগুলো আমরা পীড়ন পেয়েছি সেটাই পাবো। তো এখানে ফার্স্টের যেটা ভাগ সেটা অনুদৈর্ঘ্য আসবে, প্রথম যেটা আসবে অনুদৈর্ঘ্য, মানে যেটা দৈর্ঘ্যের পরিবর্তন হবে তাদের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি। নেক্সট আসবে ক্রিন্তন, ক্রিন্তন। আর 3 নাম্বার আসবে তোমার
আয়তন, অনুদৈর্ঘ্য, কৃন্তন আর আয়তন। এখন ভালো করে দেখো, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের সবসময় এটা যে বিকৃতি থাকবে সেটা ডেল্টা এল বাই এল। ডেল্টা এল বাই এল কাদের ক্ষেত্রে? না, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে। ওকে, কৃন্তনের ক্ষেত্রে কি থাকবে? কৃন্তনটা একটু দেখো, আমরা যদি এই শেপটা আঁকি আবার পুনরায়, ধরো পরিবর্তন হয়েছে, এটা এই অ্যাঙ্গেলটা করেছে ফাই, আর এটা তো চলে গেছে এদিকে। হ্যাঁ, তো এখানে পরিবর্তন হয়েছে ডেল্টা এল চেঞ্জ করেছি, এটা অলরেডি অবভিয়াসলি এটা ছিল, ধরো এল ছিল, এটা ইনিশিয়াল মানে ওইদিকে যে কার্ভটা, তো এখানে দেখো এটা তো ডেল্টা এল অ্যাড হয়ে গেছে এদিকের কার্ভটা, আমাদের এখানে চেঞ্জটা দরকার, কতটা চেঞ্জ হয়েছে। এখন আমরা কি বলবো? ডেল্টা এল বাই এল, হ্যাঁ ডেল্টা এল বাই এল যদি হয়, দেখো ডেল্টা এল বাই এল পরিবর্তন বাই ইনিশিয়াল, তাহলে ডেল্টা এল বাই এল যদি আমরা অ্যাঙ্গেলের দিক থেকে দেখি, এটা যদি অ্যাঙ্গেল হয় এটা হবে পারপেন্ডিকুলার, এটা হবে বেস, বেস বাই পারপেন্ডিকুলার সমান হচ্ছে আমাদের ট্যান অফ ফাই, ট্যান অফ ফাই। এখন এই ধরনের বা এইরকম টাইপের যেগুলো হয় সেগুলো সবগুলোর ক্ষেত্রে খুব ভেরি স্মল চেঞ্জ হয়, মানে এই ফাইয়ের ভ্যালুটা ভেরি স্মল হয়। আচ্ছা, ফাই বা থিটার ভ্যালু যদি ভেরি স্মল হয়, ট্যান থিটার ভ্যালু কি হয়? থিটা হয়, সাইন থিটা থিটা হয়, কস থিটা ইকুয়াল টু 1। ক্লিয়ার? তার মানে দেখো এখানে ডেল্টা এল বাই এল এই ভ্যালুটা থিটা হচ্ছে, কারণ কি এই ফাই হচ্ছে, এখানে ফাই ভেরি স্মল, ক্ষুদ্র, থিটার মান কত? ক্ষুদ্র। থিটার মান যদি ক্ষুদ্র হয় তাহলে ডেল্টা এল বাই সমান ফাই হবে, তার মানে এখানে কৃন্তন বিকৃতি কি হয়ে যাবে? ফাই হবে। এই জন্য কৃন্তন বিকৃতিকে আমরা কি লিখি? ফাই লেখা হয়। বুঝা গেল? আবার আয়তনে চলে এসো, আয়তনের ক্ষেত্রে কি হবে? ডেল্টা ভি বাই ক্যাপিটাল ভি, এখানে একটা নেগেটিভ সাইন আসবে। নেগেটিভ সাইন কেন? না দেখো, যখন আমরা আয়তনকে কমাবো, আয়তনের যখন চেঞ্জ করব তখন আমাদের উপরে কি করতে হবে? ধরো ফোর্স যদি অ্যাপ্লাই করি তবে আমাদেরকে আয়তন কমবে, মানে ফোর্স ইনক্রিজ করছি, আয়তন ডিক্রিজ হচ্ছে, এই জন্য একটা নেগেটিভ সাইন আছে। আছে এই বিকৃতি, আর এটা সেম থাকবে ডেল্টা ভি বাই ভি, ডেল্টা ভি বাই ভি। ওকে, এটা হচ্ছে আয়তন বিকৃতি। এরপর আমরা এদের মধ্যে সম্পর্ক খুঁজবো যে পীড়ন এবং বিকৃতির মধ্যে কি সম্পর্ক আছে। কারণ দেখো, আমরা যদি পীড়ন দিই, পীড়ন তৈরি করতে চাইলে মানে এক্সটার্নাল ফোর্স দিব, তাহলে পীড়ন তৈরি হবে, পীড়ন তৈরি হলে বিকৃতি আসবে। তো এদের মধ্যে কি সম্পর্ক? মানে স্কোয়ারের সঙ্গে সম্পর্ক, না তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক, না সমানুপাতিক, নাকি? এই জন্য আমাদের হুক বলে একজন যে বিজ্ঞানী, সেই হুকের সূত্র, সে আমরা এর নেক্সট ক্লাসে করব পীড়ন বিকৃতির লেখচিত্র। সেই পীড়ন বিকৃতির লেখচিত্র পুরো এক্সপ্লেন করে আমরা কতগুলো রিজিন পেয়েছি। সেই রিজিনের মধ্যে একটা রিজিন আছে, একটা অঞ্চল আছে যেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমার মধ্যে তুমি যে বাহ্যিক বল প্রয়োগ করেছো সেই বলটা তুমি যদি ছেড়ে দাও, মানে সেই বলটাকে যদি তুমি প্রতিহত করো, সেই বলটাকে আমরা যদি ছেড়ে দিলাম তাহলে প্রাথমিক অবস্থায় ফিরে যাবে, অরিজিনাল যে তার যে শেপ বা সাইজ যেটা আছে। এখন এর থেকে যদি মানে স্থিতিস্থাপক সীমার থেকে যদি ফোর্সটা বেশি করে দিই, তখন দেখা যাবে সে প্রাথমিকে ফিরে নাও যেতে পারে, কিছুটা বিকৃতি হয়ে রয়ে যেতে পারে। আবার যদি অতিরিক্ত ফোর্স অ্যাপ্লাই করি তখন দেখা যাবে সেটা ব্রেক করে যাচ্ছে। তো এইগুলো আমরা ইন ডিটেলস পরের ক্লাসে করব, যেটা হচ্ছে পীড়ন বিকৃতির লেখচিত্র। আছে, আজকে আমরা যেটা করছি স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকের যেটা সূত্র, মানে স্থিতিস্থাপক সীমা তোমাকে অতিক্রম করা চলবে না। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, এটি হচ্ছে হুকের সূত্র, এইটি মেনটেন করবে। পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, আমরা জানি প্রপোর্শনাল সাইন এটি তুলতে গেলে একটা কি ধরনের কনস্ট্যান্ট লাগে, তাহলে হচ্ছে পীড়ন সমান আছে, এটাকে আমরা ই বলছি, ই ইকুয়াল টু বিকৃতি। এই ইটার নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটার নাম কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক তিনটে টাইপের হয়। যতগুলো পীড়ন বা যতগুলো বিকৃতি, আমরা কতগুলো পীড়ন পেয়েছি? তিনটা পীড়ন পেয়েছি।
অনুদৈর্ঘ্য, তারপরে হচ্ছে কি যেন কৃন্তন আর আয়তন, তাহলে 3টা স্থিতিস্থাপক গুণাঙ্ক আসবে। একই রকম আমরা বিকৃতিও 3টা পেয়েছি, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, কৃন্তন আর আয়তন। তার মানে এইগুলোর 3টে আমরা এর মান পাবো, স্থিতিস্থাপক গুণাঙ্ক 3টে পাবো। ওকে, এবং এটা সবসময় বলছি দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে কিন্তু। তো এখন 3টের মধ্যে প্রথম যেটা করি সেটা হচ্ছে ইয়ং। 1 নাম্বার হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক এটাকে ওয়াই বা তোমার সিগিয়ে দ্বারা ডিনোটেট করা হয়, যাই হোক ওয়াই দ্বারা ডিনোটেট করা, গামা দ্বারা ডিনোটেট করা হয়, আমি ওয়াই দ্বারা ডিনোটেট করছি ওয়াই। তাহলে এখানে কি আসবে, অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা হলো একটা অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। তার মানে দেখো y ইকুয়াল টু অনুদৈর্ঘ্য পীড়ন হবে f বাই a, বিকৃতি হবে ডেল্টা l বাই l, और লিখতে পারি f l ডিভাইডেড বাই a ইনটু ডেল্টা l। এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, এই ফর্মুলা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা নাম্বার 2 আমি এখানে করছি। তারপরেটা হচ্ছে কি ছিল যেন, কৃন্তন। তাহলে হবে কৃন্তন পীড়ন, কৃন্তন গুণাঙ্ক, এটাকে বলা হচ্ছে দৃঢ়তা বলা হয়, হ্যাঁ দৃঢ়তা গুণাঙ্ক। দৃঢ়তা গুণাঙ্ককে এটা ইটা দ্বারা ডিনোটেট করা হয় এরকম চক্কর দ্বারা। এটা হবে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। তার মানে কৃন্তন পীড়ন তো f বাই a হবে, বাট বিকৃতি কি ছিল যেন, ফাই। ওকে, তার মানে ইটা ইকুয়াল টু আসছে f ডিভাইডেড বাই a ইনটু ফাই, এটা কৃন্তন। আর 3 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, এটার নাম হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক এটাকে কে দ্বারা ডিনোটেট করা হয় বা বি দ্বারা ডিনোটেট করা হয়, যে কোনো একটা, এ অর বি। ইকুয়াল টু কি আসবে, দেখো এফ বাই এ কে পি বলেছিলাম আয়তনের ক্ষেত্রে, ডিভাইডেড বাই এটা কি বলেছিলাম, ডেল্টা ভি বাই ভি, আবার একটা নেগেটিভ সাইন, আর বি ইকুয়াল টু আসছে এটাকে মাইনাস এখানে নিয়ে চলে যাও, পি ভি বাই ডেল্টা ভি। এটা এই তিনটে ফর্মুলার সবচেয়ে বেশি যেটা আমাদের নিউমেরিক্যাল আছে সেটা হচ্ছে ইয়ং বাবা। কোথায় গেল, এটা এই ইয়ং বাবার থেকে সবচেয়ে বেশি নিউমেরিক্যাল পড়ে, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এখান থেকে 3টে ইয়ং গুণাঙ্ক। আর আমাদের সিলেবাসে যেটা 3টের মধ্যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা তোমাদেরকে জানলেই হবে, সম্পর্ক নির্ণয় করতে দেবে না, একটু উঁচু ক্লাস আছে, রিলেশন কিভাবে আমরা তাদের মধ্যে, হ্যাঁ কিভাবে সম্পর্ক মানে রিলেশন আসছে নির্ণয় করতে তোমাদেরকে বলবে না, কিন্তু সম্পর্ক থেকে বিভিন্ন টাইপের নিউমেরিক্যাল সলভ করতে পারবে। এই জন্য তোমাকে রিলেশনটা মনে রাখতে হবে, 9 বাই ওয়াই ইকুয়াল টু এখানে আসবে 1 বাই বি ধরেছি, তাহলে বাল্ক মডুলাসে ধরো, প্লাস হচ্ছে 3 বাই এটা ধরছি, এটা 3 ডিভাইডেড বাই এটা, এই রিলেশনটা মনে রাখতে হবে। আর যখন পয়জন রেশিও পড়াবো, সেই পয়জন রেশিও করসপন্ডিং আর একটা ফর্মুলা আছে, তখন আরেকটা ফর্মুলা বা আরেকটা রিলেশন আমরা দেবো। ওকে, এখন এই 3টের মধ্যে রিলেশন হচ্ছে এটা, এখান থেকে প্রশ্ন করো। তো নেক্সট আমাদের যে ভিডিও আসবে সেটা হচ্ছে পীড়ন এবং বিকৃতির গ্রাফ এবং পয়জন অনুপাত, এই দুটো নিয়ে। পীড়ন বিকৃতির গ্রাফ এবং পয়জন অনুপাত, এবং পয়জন অনুপাতের মধ্যে কিছু যে রিলেশন, সেই রিলেশন। এবং নেক্সট তারপরে আমাদের আবার স্থিতিস্থাপক কীভাবে, যেমন স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি, হ্যাঁ স্প্রিংয়ের ক্ষেত্রে হাফকে এক্স স্কোয়ার, মনে পড়ছে হাফকে এক্স স্কোয়ার, স্প্রিংকে টেনে ছেড়ে দিলাম বা টেনে ধরে রেখেছি, এনার্জি স্টোর করতে হবে হাফকে এক্স স্কোয়ার, এক্সটা হচ্ছে ইলংগেশন, কতটা বৃদ্ধি হয়েছে। এখন আমরা ওই ফর্মুলাটাকে আমরা দেখো করতে পারবো, সঞ্চিত স্থিতিশক্তি হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন, হাফ পীড়ন ইন্টু বিকৃতি, কিন্তু একক আয়তনে। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওকে, থ্যাংকস টু অল। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।